জুলাই সনদ ইস্যুতে ঐক্য গড়তে বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। এখনো বিপরীত মেরুতে বিএনপি জামাত। কার কি মতামত সেটা বোঝে নেই, নোট অফ ডিসিশনগুলো দেখে নেই। তারপরে যদি অযৌক্তিক কিছু করে তাহলে ধরেই নিতে হবে যে সরকার ইলেকশন চায় না, এদেশে অরাজকতা চায় না। দুইটা আলাদা বিষয় হওয়ার কারণে জনগণের কিন্তু জাতীয় নির্বাচনটার দিকে মনোনিবেশ করবে। জুলাই সনদ এখানে কখনো প্রাধান্য বা গুরুত্ব পাবে না। অতি দ্রুততার সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এখনই গণভোটের জন্য একটা ডেট ঘোষণা করতে হবে। চলমান সংকট সাজানো নাটক বললেন ফখরুল। গণভোট সনদ এইসবকে আমরা বুঝি এগুলো বুঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনাম। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব, কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। উপদেষ্টার পদ ছেড়ে এবার নির্বাচনী মাঠে আসিফ মাহমুদ। ঢাকা থেকে লড়তে চান স্বতন্ত্র। ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন। 13 নভেম্বর থেকে ইসির রাজনৈতিক সংলাপ শুরু। অনশন না করে তারেকের আম জনতা দলকে আপিলের আহ্বান সচিবের। কর্মবিরতির পাশাপাশি শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান। মুখে কালো কাপড় বেঁধে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি। কৃষকের কাছ থেকে 34 টাকা কেজিতে ধান কিনবে সরকার। পেঁয়াজের দাম না কমালে আমদানির হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। উপত্যকা জুড়ে আবর্জনার স্তূপ। মহামারী রূপ নিচ্ছে রোগবালাই। এবং আফগানদের 2 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 সিরিজ 2-2 সমতায় শেষ করল যুবারা। অধিনায়ক আজিজুল হক তামিমের সেঞ্চুরি। স্বাগত নিউজ 24 সংবাদ। এই মুহূর্তে খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। বিএনপি ও সমমনা দলগুলো বলছে সরকার নিজে সংলাপের আয়োজন না করে রাজনৈতিক দলগুলোর উপর যে দায়িত্ব চাপিয়ে দিয়েছে তা বাস্তবসম্মত নয়। অন্যদিকে জামাত সহ 8টি দল বলছে বিএনপি এগিয়ে না আসায় সংলাপ হয়নি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময়সহ নানা ইস্যুতে যখন বিভক্ত রাজনীতি, তখন রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনায় সংকট সমাধানে 1 সপ্তাহ সময় বেঁধে দেয় সরকার। ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। গণভোট ইস্যুতে এর মধ্যে রাজপথে বিএনপির সমালোচনায় সরব জামায়াত। কর্মসূচিতে না গেলেও জামায়াতকে পাল্টা জবাব দিচ্ছে বিএনপিও। এর মধ্যে ব্যর্থ হয়েছে জামায়াতের আলোচনার উদ্যোগ। আলোর মুখ দেখেনি 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের উদ্যোগও। বিএনপিকে আলোচনার প্রস্তাব দেয়া জামায়াত সহ 8টি দল মঙ্গলবার ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্য বলছে সংলাপের জন্য সমঝোতার দায়িত্ব নিতে হবে সরকারকেই। এখানে কারো রেফারি তো থাকা দরকার ছিল, আরবিটার থাকা দরকার ছিল, সেটা সরকার ছিল বা কমিশন ছিল। তারা হাত দিয়ে বলছে তোমরা করো। মানে অ্যাপ্রোচটাই খুবই আমি বলবো বাজে, নেগেটিভ। অতি দ্রুততার সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এখনই গণভোটের জন্য একটা ডেট ঘোষণা করতে হবে, আর নয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। বিএনপি এগিয়ে না আসায় জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতায় পৌঁছানো যায়নি বলে মনে করছেন জামায়াত নেতারা। নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় দলটি। বিএনপি তো সাড়া দেয়নি। সাড়া দিলে হয়তো আমরা বসলে একটা সমাধান বের করতে পারতাম। একই দিনে গণভোট করতে আমরা না করেছি, দ্বিমত করেছি। কারণ একই দিনে যদি আপনার জাতীয় নির্বাচন আর গণভোট হয়, সেখানে নির্বাচনটা দুইটা আলাদা বিষয় হওয়ার কারণে জনগণের কিন্তু জাতীয় নির্বাচনটার দিকে মনোনিবেশ করবে। জুলাই সনদ এখানে কখনো প্রাধান্য বা গুরুত্ব পাবে না।
বিএনপি বলছে জুলাই সনদ থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেয়া এবং নির্বাচনের আগে গণভোট এই সনদ বাস্তবায়নের বড় বাধা। সরকার যদি ওইরকম অযৌক্তিক কিছু করে তাহলে যে এতদিন ভরা যে ঐক্যমত কমিশনের যে আলোচনা বৈঠক করলো তার মধ্যে থেকে সরকার কোনো শিক্ষা নেয় নাই, কার কি মতামত সেটা বোঝে নেই, নোট অফ ডিসেন্টগুলো দেখে নাই। তারপরে যদি অযৌক্তিক কিছু করে তাহলে ধরেই নিতে হবে যে সরকার ইলেকশন চায় না, এদেশে অরাজকতা চায় না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের তরফ থেকে যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মানুষ গণভোট বা জুলাই সনদ বোঝে না, সবাই চায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন দেশের চলমান সমস্ত সংকট সাজানো নাটকের অংশ। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য তৈরি হয় না। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে ঠাকুরগাঁয়ে নির্বাচনের তোড়জোড় বেড়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রোববার দুপুরে জেলা সদর দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় করেন তিনি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে, যে কার্ড দিয়ে তারা ন্যায্য মূল্যে তেল, চাল, ডাল ক্রয় করতে পারবে। আর কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে থাকবে কৃষি কার্ড। সেইবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ গণভোট বা জুলাই সনদ বোঝে না, মানুষ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আর আমরা বলছি এই নির্বাচনের গণভোট দিয়ে হয় নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি ভোটে বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। এদিকে রাজধানীতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকটি দল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে নানা দাবিতে আন্দোলন করছে। জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা? তাহলে নির্বাচনের দরকার কি, জনপ্রতিনিধির দরকার কি, সংসদের দরকার কি? অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকারি পদ ছেড়ে নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র লড়বেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন তিনি। জুলাই অভ্যুত্থানে রাজপথের নেতৃত্ব থেকে সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা বছর জুড়েই ছিলেন আলোচনায়। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর গুঞ্জন উঠতে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা থেকে প্রার্থী হবেন তিনি। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। কুমিল্লা ছেড়ে আবেদন করেছেন ঢাকার ধানমন্ডির ভোটার হতে। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন জানিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের সাথে এখনও আলোচনা হয়নি তার। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান আসিফ মাহমুদ। নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা
বলেছে এবং বারবার বলছে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা 10 আসন। যেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি তার মধ্যে ঢাকা 10 অন্যতম। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এবার জানাচ্ছি জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় আম জনতা পার্টি নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে অনশন ভেঙে আপিল করার পরামর্শ দেন তিনি। এর আগে নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে আরপিও সংশোধন, সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করা হবে বলেও জানান ইসি সচিব। নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপিবির এই অ্যাপটা লঞ্চ করব, দ্যাট ইজ পোস্টাল ভোট বিডিং। তো সেটা লঞ্চিংটা আমরা 16 তারিখের পরিবর্তে 18 তারিখ আমরা করব। 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। অনশনরত আছেন জনাব তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা জানান তাদের 3 দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি পালন করা হবে। যেসব পুলিশ সদস্য শিক্ষকদের উপর হামলায় জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম শুরু এবং স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। এদিকে 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মূল ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। পরে পিএসসির প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেওয়ার আদেশ দেন। এরপরেও পিএসসির গেট থেকে না সরলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে। 13 নভেম্বর লকডাউনের কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। আচ্ছা স্যার, আওয়ামী লীগ যে একটা লকডাউন করছে স্যার, এটা নিয়ে কোনো আওয়ামী লীগ যে ধরনের আশঙ্কা নাই। দর্শক, চলতি মাসের 15 তারিখ থেকে বদলে যাচ্ছে পুলিশের পোশাকের রং। তবে রং নিয়ে এখনো জটিলতা না কাটায় র্যাব ও আনসার সদস্যদের দেখা যাবে আগের পোশাকেই। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই হবে না, প্রয়োজন পুলিশের মানসিকতার পরিবর্তন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল আবনী। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময়সহ নানা ইস্যুতে যখন বিভক্ত রাজনীতি, তখন রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনায় সংকট সমাধানে 1 সপ্তাহ সময় বেঁধে দেয় সরকার। ঐক্যবদ্ধ
দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। গণভোট ইস্যুতে এর মধ্যে রাজপথে বিএনপির সমালোচনায় সরব জামায়াত। কর্মসূচিতে না গেলেও জামায়াতকে পাল্টা জবাব দিচ্ছে বিএনপিও। জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। ভেঙে পড়ে পুলিশ সদস্যদের মনোবলও। এসব বিষয় সামনে রেখেই বাহিনীটির সংস্কারের নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। প্রাথমিক পর্যায়ে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে দেয়া হয় পোশাকের ট্রায়ালও। যদিও নতুন রঙের পোশাক নিয়ে উঠেছে সমালোচনাও। তবে চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর দেখা যাবে না চিরচেনা এই গাঢ় নীল ও ডিপ অলিভ রঙের পোশাকে। প্রাথমিক পর্যায়ে ডিএমপি সহ সব মেট্রোপলিটনে নতুন রঙের ইউনিফর্ম পরা শুরু হবে। সরকার যেটা নির্ধারণ করে দিবেন আমরা সেটাই সানন্দে গ্রহণ করব। আমাদের বর্তমান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নভেম্বরের 15 তারিখের মধ্যে যে নতুন যে শীতের ইউনিফর্ম পরিধান করা হবে সেটার জন্য আমরা নতুন ইউনিফর্মে করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ধাপে ধাপে বদলে যাবে রেঞ্জ, থানা ও জেলা পর্যায়ে পোশাক, বলছে পুলিশ সদর দফতর। যেমন পুলিশ, পিবিআই এদেরকে ইউনিফর্মগুলো প্রথমে সরবরাহ করা হবে, তারপর পর্যায়ক্রমে জেলা পুলিশ এবং অন্যান্য এই পোশাক পরিধান শুরু। উচিত এক একজন এক এক রকম। আপনি এমন কোনো রং কিংবা পোশাক পাবেন না যে সবাই পছন্দ করবে। এদিকে র্যাবের পোশাকের রঙের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকই পরবেন তারা। যাচাই বাছাই শেষে যখন বিষয়ের সিদ্ধান্তটি চূড়ান্ত হবে তখনই নতুন পোশাকের বিষয়ে র্যাব ফোর্সেস একটি সিদ্ধান্তে আসতে পারবে। বাট যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের যে পুরনো যে পোশাক ছিল এই পোশাকে আমরা আমাদের কাজ। অন্যদিকে শুধু অঙ্গীভূত আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তারাও এখনই পরছেন না নতুন রঙের ইউনিফর্ম। শুধু অঙ্গীভূত আনসারদের পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন রঙের সিদ্ধান্ত চূড়ান্ত হলে নীতিমালা অনুযায়ী পোশাক প্রস্তুত ও বিতরণ করা হবে। শুধু পোশাক নয়, পুলিশের মানসিকতার পরিবর্তনকে বেশি গুরুত্ব দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞরা। তার নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। তবে পুলিশ, আনসার ও র্যাবের পোশাকের রং নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল অনেক সদস্যদের। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। রবিবার বিকেলে বগুড়া শিবগঞ্জ শহীদ মীর মুগ্ধ স্কোয়ারে ছাত্র জনতার সমাবেশে কথা বলেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা দাবি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশকে রক্ষা করতে তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে 7 লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি চাল 50 টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে 34 টাকা। রোববার সচিবালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান চাল সংগ্রহের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আগামী 20 নভেম্বর শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে রাখতে বছরে 2 বার খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। তার ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 6 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল এবং 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। সেদ্ধ চাল কেনা হবে প্রতি কেজি 50 টাকা দরে, আতপ চাল 49 টাকা এবং ধান কেনা হবে 34 টাকা কেজি দরে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা বলেন, সেচের খরচ কম হওয়ায় আমন মৌসুমে ধানের উৎপাদন খরচ বড় মৌসুমের থেকে কম। তারপরও কৃষকের কথা বিবেচনা করে গত বছরের চেয়ে ধান চালের সংগ্রহ মূল্য বাড়িয়েছে সরকার। লিমিটটা যদি উঠে যায়, এটাকে অনুমোদন দিয়ে উঠে যেতে হবে। আমরা চেষ্টা করব এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে।
এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, মজুত আছে যথেষ্ট। তার আশা আগামী 4-5 দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে, অন্যথায় আমদানির অনুমোদন দেয়া হবে। এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। তিনি বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য 2800টি আবেদন পড়েছে, তবে কৃষকের ক্ষতি করে অতিরিক্ত পেঁয়াজ আমদানির পক্ষে নয় সরকার। কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন, এট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। এখনই নতুন পে স্কেল পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। আইএমএফ এর ঋণের পরবর্তী 2 কিস্তির অর্থপ্রাপ্তিও নির্ভর করছে নির্বাচিত সরকারের সংস্কার কার্যক্রমের উপর। আর এ বিষয়ে সংস্থাটির সাথে আলোচনা চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। 2015 সালের পে স্কেল অনুসারে তাদের বেতন ভাতা দিতে থাকে সরকার। 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের প্রকৃত আয়। এমন বাস্তবতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বস্তি দিতে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয় গত জুলাই মাসে। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল, যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়ার কথা অন্তর্বর্তী সরকারের। তবে অর্থ উপদেষ্টা বলেছেন, এখনই হচ্ছে না নতুন পে স্কেল, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। এদিকে ঝুলে গেছে আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টিও। আর্থিক খাতে নানা সংস্কারের পরও আইএমএফ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মিলছে না ঋণের অর্থ। উপদেষ্টা বলছেন, পরের 2 কিস্তি একসাথে ছাড় করতে চায় সংস্থাটি, তবে সেটি নির্ভর করছে পরবর্তী সরকারের আর্থিক সংস্কারের অগ্রগতির ওপর। ওরা বলছে, তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃত্বটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি, ওদের একটা টিম আসবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার জানাবো খেলার সংবাদ। সারা দেশে যত ক্রিকেট কেন্দ্রিক সমস্যা রয়েছে তার সবকিছু বোর্ড প্রেসিডেন্টের সামনে তুলে ধরেছেন কাউন্সিলর থেকে শুরু করে জেলা ক্রীড়া অফিসাররা। আর এ নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, দেশের সব জেলা ও বিভাগে ক্রিকেটের উন্নয়নে নতুন কাঠামো প্রস্তুত করতে চান তারা। যা ঘটেনি আগে তাই এবার ঘটল, নতুন দিগন্তে পা রাখল বিসিবি। গত 15 বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেট উন্নয়নে তেমন কোনো কথা হয়নি স্থানীয় সংগঠকদের সাথে, তাই বোর্ডের নতুন প্রেসিডেন্টের প্রথম নজর পড়ল সেদিকেই। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে তিনি মনোযোগ দিয়ে শুনলেন কাউন্সিলর, সংগঠক, জেলা ক্রীড়া অফিসার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সকলের কথা। আমরা বিসিবির কার্যক্রম দেখে মুগ্ধ তারা। সরকারিভাবে আমাদের ক্রীড়া অফিসাররা কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছে, এর আগে কখনো ক্রীড়া অফিসারদের সেভাবে সম্পৃক্ত করা হয় নাই। তো ক্রীড়া অফিস বা ক্রীড়া পরিদপ্তর থেকে কিভাবে ক্রিকেটকে সমন্বয় করা যায়, বিভিন্ন প্রোগ্রাম করা যায়, সে বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই এটা একটা ফলশ্রুত একটা মিটিং হয়েছে, যেটা বাংলাদেশের ক্রিকেটে তো এর আগে কখনোই হয়ে ওঠে নাই। আমরা আশাবাদী যে আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য ক্রিকেটটাকে একটা রেভলিউশন পর্যায়ে নিয়ে যাবে। এই কনফারেন্সের এক ফাঁকে বিসিবির পরিচালক আসিফ আকবর জানালেন, সারা দেশে ক্রিকেট নিয়ে বিসিবির পরিকল্পনার কথা। আমরা মোটামুটি 10টা জেলাকে টেস্ট কেস হিসেবে নিচ্ছি এবং সেখানে যে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার আমরা বোর্ডের সাথে কথা বলেছি, বোর্ড যে কোনো ফ্যাসিলিটি দিতে প্রস্তুত। বিসিবির সভাপতির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার হান্নান সরকার। এই কনফারেন্সটা এর আগে কখনো দেখিনি, যেটা আমার মনে হয় ফার্স্ট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এবং আমার মনে হয় এটার মাধ্যমে নিশ্চিতভাবে ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করার জায়গাটা পাচ্ছে।
রাজধানীর একটি 5 তারকা হোটেলে সোমবারও চলবে দিনব্যাপী এই ক্রিকেট কনফারেন্স। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর থেকে উত্তাল ক্রিকেট পাড়া, জানিয়ে হয়েছে বিসিবির তদন্ত কমিটিও। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন ব্যবস্থা নেওয়ার কথা। এছাড়া বিসিবি পরিচালক আসিফ আকবরের কণ্ঠেও বিসিবির কঠোর হওয়ার ইঙ্গিত এসেছে। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের মতো স্পর্শকাতর অভিযোগে টালমাটাল ক্রিকেট অঙ্গন, জানিয়ে বইছে প্রতিবাদ ও নিন্দার ঝড়। এর মধ্যে এ নিয়ে সরব হয়েছে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সর্বমহলের মানুষ। ক্রিকেট বোর্ড ছাড়িয়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়া এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা। জানান ক্রীড়া ক্ষেত্রে নারীদের বিচরণ আরো সহজ করতে কাজ করছে সরকার। বলছেন বিসিবির তদন্তের পর ব্যবস্থা নেবে সরকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব। এদিকে ক্রিকেট বোর্ডের এক অনুষ্ঠানে আসিফ আকবর বলেছেন জাহানারা ইস্যুতে কঠোর অবস্থানে বিসিবি 15 দিন সময় নিয়েছে, এটা তদন্ত কমিটি করেছে, আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করব। তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রমাণ হাজিরের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। প্রমাণ কোথায় আমার বিরুদ্ধে আনা অভিযোগের? আইসিসি ইভেন্টে এত ক্যামেরা, এত কিছুর পরেও কোনো প্রমাণ বা ডকুমেন্টস নেই। এমন ঘটনার পর আমিও আমার পরিবার সামাজিকভাবে বেশ বিব্রত হয়েছি। আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। জাহানারা আলমের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে প্রতিবেদন দিতে 15 কর্মদিবস সময় দিয়েছে বিসিবি। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।